পিআর কি? পাবলিক রিলেশন নাকি অন্য কিছু? এতদিন তো জানতাম পিআর মানে হচ্ছে পাবলিক রিলেশন, কিন্তু 2024-এর সন্ত্রাসীদের দখলে থাকা বাংলাদেশে নতুন করে পি এবং আর এই বর্ণ দুটি নিয়ে ব্যাপক গ্যাঞ্জাম শুনতে পাবেন কান পাতলে। এই পিআর দিয়েই নাকি আগামী দিনের সংসদ নির্বাচন হবে, আর আওয়ামী লীগকে বাদ দিয়ে সকলেই গিয়ে সংসদে বসবেন, কেউ 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 করবেন। চলুন জেনে আসি পিআর ব্যাপারটি আসলে কি। পিআর কি খায় নাকি মাথায় দেয়? বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি। আওয়ামী লীগকে মাঠের বাইরে রেখে বিএনপি, জামায়াত, এনসিপি, হেফাজত ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সবাই এই নতুন নির্বাচনী মডেল নিয়ে যুদ্ধ করছে। মজার ব্যাপার হলো, যারা একসময় এই পদ্ধতির নামও জানতো না, তারাই আজ এটিকে ভবিষ্যতের নির্বাচনী সমাধান অথবা সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে, অথবা ক্ষমতা দখলের পদ্ধতি ভাবছে, সিঁড়ি ভাবছে। চলুন জানি যে পিআর পদ্ধতি কি এবং কিভাবে কাজ করে। পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এমন এক নির্বাচনী পদ্ধতি যেখানে জনগণ সরাসরি প্রার্থীর নামের পরিবর্তে রাজনৈতিক দলের পক্ষে ভোট দেয়। প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বন্টন হয়। উদাহরণ হিসেবে ধরা যাক, একটি সংসদে 300 আসন আছে। যদি কোনো দল জাতীয়ভাবে মোট ভোটের 30% পায়, তবে তারা 90টি আসন পাবে। এখানে ভোটের ভৌগোলিক বন্টন বা প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা নয়, বরং জাতীয় ভোটের অনুপাতই আসলে নির্ধারণ করে। আসলে পিআর পদ্ধতির নানা ধরন আছে, যেমন লিস্ট পিআর, মিক্স মেম্বার পিআর, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বা এসটিভি। বাংলাদেশে আলোচিত হচ্ছে মূলত লিস্ট পিআর, যেখানে প্রতিটি দল আগে থেকেই প্রার্থীর একটি তালিকা জমা দিবে এবং ভোটের অনুপাতে সেখান থেকে আসন পূরণ করা হবে। চলুন দেখি পৃথিবীর কটি দেশে পিআর পদ্ধতি আছে এবং তার প্রভাব কি। বিশ্বে প্রায় 90টিরও বেশি কোনো না কোনো দেশে পিআর পদ্ধতি চালু আছে। ইউরোপেই সবচেয়ে বেশি ব্যবহার হয়। মূলত জার্মানির কথা বলি, এখানে মিক্সড মেম্বার পিআর চালু আছে। ভোটাররা দুটি ভোট দেন, একটি দলের জন্য, একটি স্থানীয় প্রার্থীর জন্য। এর ফলে একদিকে অনুপাত রক্ষা হয়, অন্যদিকে স্থানীয় প্রতিনিধিত্ব বজায় থাকে। জার্মানিতে এই পদ্ধতি রাজনৈতিক স্থিতিশীলতার কাছে বা সাথে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। নেদারল্যান্ডস সম্পূর্ণ পিআর চালু, সংসদে 15 থেকে 20টি দল একসাথে থাকে। বৈচিত্র্য অনেক হলেও সরকার গঠনের জন্য প্রায়শই দীর্ঘ আলোচনার প্রয়োজন হয়। 2017 সালে সরকার গঠনে তাদের 225 দিন লেগেছিল, যা বিশ্ব রেকর্ডের কাছাকাছি। ইটালি দীর্ঘদিন পিআর চালু থাকায় এখানে প্রায় 1946 থেকে 2011 পর্যন্ত 60 বছরে 61টি সরকার পরিবর্তন হয়েছে, অর্থাৎ গড়ে প্রতি 1 বছরে একটি নতুন সরকার হয়েছে। একটি রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই ইতালিতে পিআর। ইসরায়েল সম্পূর্ণ পিআর ব্যবহৃত হয় সিস্টেমটি। এখানে ছোট দলগুলোর হাতে ক্ষমতা প্রায়শই জিম্মি হয়ে যায়। যেমন কোনো দল মাত্র 5% ভোট পেলেও তারা জোট সরকারের অংশ হয়ে নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। অন্যদিকে ভারত ও পাকিস্তান জাতীয় সংসদ নির্বাচনে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি ব্যবহার করে। তবে কিছু নির্বাচনী সংস্কার আলোচনায় আঞ্চলিকভাবে পিআর চালুর কথা ওঠে, তবে সেগুলো কার্যকর হয়নি। তাহলে দেখা যাচ্ছে পিআর পদ্ধতি যেখানে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে, যেমন জার্মানি বা সুইডেন, সেখানে ইতিবাচক ফল দিয়েছে। আর যেখানে দলীয় বিভাজন তীব্র এবং সমঝোতার সংস্কৃতি দুর্বল, সেখানে এটি অস্থিতিশীলতা বাড়িয়েছে। বারবার সরকার বছরে 1-2বার ক্ষমতা পরিবর্তন হয়েছে, এমন ঘটনাও আছে। নেপালের ব্যাপারটি আমরা জানি। বাংলাদেশে হঠাৎ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা তাহলে কেন হচ্ছে? বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর নিয়ে আলোচনা নতুন নয়, তবে আগে এটি মূলধারায় আসেনি। হঠাৎ এর উত্থানের মূল কারণ হচ্ছে আওয়ামী লীগকে বাইরে রেখে একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির প্রচেষ্টা। সাম্প্রতিককালে বিবিসি, ডেইলি স্টার, কালবেলা সহ নানা গণমাধ্যমের রিপোর্টে এসেছে যে বিএনপি এবং জামায়াত মনে করছে সরাসরি নির্বাচনে তারা আওয়ামী লীগের জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারবে না। তাই পিআর পদ্ধতিতে গেলে তাদের ভোট শতাংশ সংসদে আসনে রূপান্তরিত করতে পারবে। যত শতাংশ ভোট পাবে সেই শতাংশ অনুযায়ী তারা সংসদে আসন পাবে। উদাহরণ হিসেবে বলি, 2018 সালের নির্বাচনে বিএনপি যদি প্রকৃত ভোটের 25 থেকে 30% পেয়ে থাকে, পিআর চালু থাকলে তারা অন্তত 75 থেকে 90টি আসন পেত। অন্যদিকে
ছোট ইসলামপন্থী দলগুলোর জন্য তো এটি বাঁচার পথ। যেসব দল সরাসরি আসনে কখনো জিততে পারে না, তারাও 2/3 ভোট পেলে সংসদে জায়গা করে নিতে পারবে। আওয়ামী লীগ ছাড়া পিআর কতটা আসলে কার্যকর? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি অগ্রাহ্য করার মতো শক্তি নয়। স্বাধীনতার পর থেকে তাদের জনভিত্তি এবং সাংগঠনিক ক্ষমতা এতটাই দৃঢ় যে তাদের বাদ দিয়ে কোনো নির্বাচনী ফর্মুলা কার্যকর হওয়ার সম্ভাবনা শূন্য প্রায়। ধরা যাক দেশে 300 আসনের সংসদ। সাম্প্রতিক বছরগুলোতে আওয়ামী লীগ এককভাবে জাতীয় ভোটের প্রায় 40-45% পেয়েছে। যদি তাদের বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট ভোট যেভাবেই ভাগ হোক না কেন, সংসদ কখনোই জনমতের পূর্ণ প্রতিফলন ঘটাতে পারবে না। এর ফলে নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। অতএব আওয়ামী লীগকে সরিয়ে রেখে পিআর চালুর যে আলোচনা চলছে, সেটা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। জামায়াত কেন পিআর পদ্ধতি নিয়ে এত আগ্রহী? জামায়াতের ভোট ব্যাংক গত 1 দশকে অনেকটাই ক্ষয়ে গেছে। 2008 সালের নির্বাচনে তাদের ভোট ছিল প্রায় 4.7%। 2014 এবং 2018 সালে নিষিদ্ধ অবস্থায় সরাসরি অংশ না নিতে পারলেও তাদের সমর্থন কমপক্ষে 3-4% রয়ে গেছে বলে বিশ্লেষকরা মনে করেন। পিআর চালু হলে এই 3-4% ভোটই সংসদে 10-12টি আসনে রূপ নিতে পারে, আর এই আসনগুলো জোট রাজনীতিতে কিংমেকার হিসেবে ব্যবহার করা যাবে। ফলে সরাসরি আসনে ব্যর্থ হলেও জামায়াত সংসদে ফিরে আসবে এবং নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারবে। অন্যদিকে জামায়াতের ঐতিহাসিক লক্ষ্য সবসময়ই ইসলামপন্থী ছোট ছোট দলগুলোকে একত্রিত করা। পিআর পদ্ধতিতে তারা এসব দলকে পাশে নিয়ে সহজেই 8-10% ভোটে 25-30টি আসন পাওয়ার সুযোগ তৈরি করতে পারে। তাই তারা এখন সবচেয়ে বেশি সক্রিয় এই পিআর পদ্ধতি নিয়ে, এবং তারা এখন রাস্তায় আছে, আন্দোলন করছে, আপনারা জানেন সেটা। পিআর দিয়ে কি নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র চলছে? সংস্কার কমিশন গত 1 বছরে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি, অথচ হঠাৎ করেই পিআর আলোচনায় চলে এসেছে এবং এটি নিয়ে রাস্তায় নেমেছে জামায়াত। এর মানে কি সত্যি নির্বাচন ঠেকানোর কৌশল চলছে? অনেক বিশ্লেষক মনে করছেন পিআর চালু করা মানে সংবিধান এবং নির্বাচনে আইন বড় ধরনের সংস্কার করা। এর জন্য দীর্ঘ সময় লাগবে। ফলে বর্তমান পরিস্থিতিতে এটি কার্যকর করার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। তবুও আলোচনা জিয়ে রাখা হচ্ছে মূলত সময় ক্ষেপণের জন্য। যতদিন পিআর বিতর্ক চলবে ততদিন নির্বাচন স্থগিত রাখা যাবে, আর এই সময়টি বিএনপি জামায়াতের মতো দলগুলোকে পুনর্গঠনের সুযোগ দেবে। পিআর পদ্ধতি বিশ্বে কার্যকর এবং ব্যর্থ 2 রকমের অভিজ্ঞতাই দিয়েছে, কিন্তু বাংলাদেশে এটি হঠাৎ করে আলোচনায় এসেছে সম্পূর্ণ রাজনৈতিক হিসেব নিকেশের কারণে। আওয়ামী লীগকে বাইরে রেখে বিএনপি এবং জামায়াত এবং অন্যান্য ছোট ছোট দলগুলোর জন্য পিআর এক প্রকার লাইফলাইন, কিন্তু জনগণের বৃহৎ অংশের প্রতিনিধি ছাড়া কোনো নির্বাচনী কাঠামো দীর্ঘমেয়াদে টেকসই হবে না। তাই প্রশ্ন থেকে যায়, পিআর কি সত্যি গণতন্ত্রের নতুন দিগন্ত খুলবে, নাকি এটি শুধুই নির্বাচন ঠেকানোর আরেকটি ষড়যন্ত্র? পিআর বিষয়ে আপনাদের সাথে আরো কথা হবে, কারণ আমি জানি যে আগামী কিছুদিনের মধ্যে পিআর নিয়ে ব্যাপক আলোচনা সর্বত্র ছড়িয়ে পড়বে। আজকে শুধু এটুকুই আপনাদের আমি বলে রাখলাম, পিআর খায় না মাথায় দেয়, আপনাদের জানানোর উদ্দেশ্য ছিল সেটাই। ভালো থাকুন সবাই।